কলেজের মাঠে বসে বসে ইকরাম এবং রাব্বি আড্ডা দিতেছে। তখনই সজীব এসে বলে, কি রে, কি খবর তোদের? ভালো, তোর? এতদিন কই ছিলে? নানুর বাসায় গিয়েছিলাম। ও, তো কি জন্য গিয়েছিলি? নানার মৃত্যুবার্ষিকী তো, মামারা হুজুর দাওয়াত করেছিল। তো তোদের দিনকাল কেমন কাটতেছে? আমাদের দিনকাল সর্বদাই বিন্দাস। ওরা কথা বলতে থাকে। তখনই মিলি নামের একটা মেয়ে রাব্বিকে প্রপোজ করে বসে মাঠের সবার সামনে। আই লাভ ইউ রাব্বি। সরি মিস, আমার বন্ধু প্রেম করবে না। আপনাকে তো আমি কিছু বলি নাই, যাকে বলছি সে বলুক। ও, যেটা বলেছে সেটা। কিন্তু কেন? কারণ আমার ছোটবেলায় একজন ক্রাশ আছে, যাকে আমি ছোট থেকেই ভালোবাসি। ওহ। মিলি উঠে চলে যায়। আর তখন ইকরাম বলে, আচ্ছা মামা, তোর ছোটবেলার ক্রাশটা কে রে? সে হচ্ছে আমার বাবার বন্ধুর মেয়ে। তাহলে প্রপোজ করে দে। কেমনে করব বল? তারা কোথায় থাকে সেটা আমরা কেউ জানিই না। জানোস না মানে? মানেটা হচ্ছে আমার বয়স যখন 13, তখন তারা ঢাকা শহর ছেড়ে হঠাৎ কোথায় জানি হারিয়ে যায়। ও সো স্যাড। তাহলে তো মেয়েটার বয়ফ্রেন্ড আছে? হয়তো। মন খারাপ করিস না, যে তোর কপালে থাকবে সে নিজ পায়ে হেঁটে চলে আসবে। হুম। তখনই সেখানে কলেজের পিয়ন আসে। রব্বি, তোমাকে ইশরাত ম্যাম ডাকে। ও আচ্ছা, আপনি যান, আমি আসতেছি। পিয়ন চলে যেতে রাব্বি মুখটাকে বাঁকিয়ে বলে, এই বেডি আবার কিসের জন্য রাখতেছে? তুই গিয়ে দেখ, আমরা যাই। আমারে একলা রেখে তুই কই যাচ্ছিস? আরে তোরে ডাকতাছে, আমরা থেকে কি করবো? কথাটা বলে সজীব ইকরাম দুজনই চলে যায়। আর রাব্বি একলা অসহায় হয়ে ইশরাত ম্যামের অফিসের সামনে এসে বলে, আমি আসবো ম্যাম? রাব্বির কথা শুনে ইশরাত ম্যাম ফোন থেকে চোখ সরিয়ে তার দিকে তাকিয়ে বলে, আসো। ইশরাতের অনুমতি পেয়ে রাব্বি প্রবেশ করে। ওনার টেবিলের সামনে গিয়ে বলে, ম্যাম কিছু লাগবে? লাগবে বলেই তো ডাকছি, তাই না? কি লাগবে? তা পরে বলবো, আগে বলো, মিমির প্রপোজাল অ্যাকসেপ্ট করেছো নাকি? রাব্বি ম্যামের কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে বলে, জি। রাব্বির জি বলতে যত সময় লাগছে তার চেয়ে কম সময় লাগছে ওর গালে ঠাস ঠাস করে থাপ্পড় পড়তে। রাব্বি গালে হাত দিয়ে ম্যামের দিকে তাকায়। ম্যাম রাগী কণ্ঠে বলে, রাব্বি ম্যামের রাগী চেহারা দেখে ঢোক গিলতে থাকে। ম্যামের কথা মতে রাব্বি ওনার রুম থেকে বের হয়ে গালে হাত দিয়ে সোজা কলেজ থেকে বের হয়ে বাসায় চলে আসে। রাব্বি বাসায় আসতে ওর মা বলে, কি রে, কি হয়েছে? গালে হাত দিয়ে রাখছিস কেন? না, কিছু হয়নি। কথাটা বলে সোজা নিজের রুমে চলে আসে। রুমে এসে কিছু না বলে বিছানাতে শুয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই ওর ঘুম চলে আসে। আচ্ছা, ও ঘুমাক, আমরা ওর সম্পর্কে কিছু জেনে নিই, ওকে? রাব্বি ঘুমোচ্ছে। তখন ওর রুমে ওর মা আসে। ওর মা এসে ওর গাল থেকে হাত সরায় আর সরাতে দেখে 5টা আঙুলের দাগ। এটা দেখে উনি একটু আন্দাজ করে যে কেউ একজন ওকে থাপ্পড় মারছে। তারপর উনি এসব ভাবতে ভাবতে যখন মাথায় হাত দেয়, দেখে ওর গা জ্বরে পুড়ে যাচ্ছে। সাথে সাথে আবার বসার রুমে আসে এবং ওর বাবাকে কল দেয়। হ্যালো, রাব্বির বাপ। বলো, আর তোমার কণ্ঠ এমন কেন? তোমার ছেলে কলেজ থেকে এসে নিজের রুমে শুয়ে পড়ে। এখন আমি গিয়ে দেখি জ্বরে গা পুড়ে যাচ্ছে। বলো কি? আমি এক্ষুনি আসতেছি, তুমি একটু অপেক্ষা করো। রাব্বির বাবা কথাটা বলে কল কেটে দেয়। এইদিকে রাব্বির মা মাথায় হাত দিয়ে বসে পড়ে। তখনই রাব্বির মায়ের ফোনে একটা কল আসে। উনি স্ক্রিনে তাকিয়ে দেখে একটা রং নাম্বার। উনি রিসিভ করতে ও পাশ থেকে মেয়েলি কণ্ঠ ভেসে আসে। আসসালামু আলাইকুম, আপনি কি রাব্বির মা? জি, আমি ওর মা। কে আপনি? আন্টি, আমি রাব্বির কলেজের টিচার। ও আচ্ছা, তো আমাদের কল দেবার কারণ? আসলে রাব্বির ফোনে কয়েকবার কল দিছি কিন্তু ধরতেছে না, তাই। ও আচ্ছা, ও তো কলেজ থেকে আসার পরেই কিছু না বলে শুয়ে পড়ে। আমি মাত্র গিয়ে দেখি ওর গা জ্বরে পুড়ে যাচ্ছে। আর কে জানি ওকে থাপ্পড় মেরেছে। ও ঘুমের মাঝে এই গালটা ধরে আছে। কি? আর সরি আন্টি। সরি কেন? আসলে ওকে থাপ্পড়টা আমি সারছি। কেন? ইশরাত রাব্বির মাকে কলেজে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। উনি সব শুনে বলে, ও আচ্ছা, ইটস ওকে, কোনো ব্যাপার না। আচ্ছা আন্টি, একটা কথা বলার ছিল। বলো, কি বলবে? ফিরোজ সাহেবকে চেনেন? চিনবো না কেন? না কেন,
তোমার আঙ্কেলের বেস্ট ফ্রেন্ড, আর ওনার মেয়েকে রাব্বি খুব ভালোবাসে সেই ছোটবেলা থেকেই। আজও ওর রুমের ওনার মেয়ের ছবি লাগানো। আর তুমি ওনাকে চিনো কেমনে? আমি ওনার মেয়ে ইসরাত। বলো কি মা তুমি? জি। তোমার বাবা মা কেমন আছে? রাব্বির মা কথাটা বলতে উপাস থেকে কথার আওয়াজ আসা বন্ধ হয়ে যায়। তখন উনি বলেন, জি। কথাটা বলে কান্না মিশ্রিত কণ্ঠে। ওর এই কণ্ঠ শুনে রাব্বির মা বলে, কই না তো, গলাটা একটু বসে গেছে তাই এমন শোনাচ্ছে। ওনারা গত 8 বছর আগে মারা যায়। বলো কি, কেমনে? বাবার ক্যান্সার হয়, যার ফলে বাবা সবার থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলে, এমনকি আমাদের সাথেও। ওনার মৃত্যুর পরপরই মা ওনার শোকে মারা যায়, আর আমার চাচারা আমাকে বের করে দেয়। আমার বাবা আমাকে ওনার কাছে নিয়ে যায়। বলো কি মামুনি? জি। ও আচ্ছা মামুনি, তুমি একটু কালকে আমাদের বাসায় আসিও। আন্টি, এই মাসে হবে না, এই মাসেই শিক্ষামন্ত্রী আসবে তো, কলেজে অনেক কাজ। আর রাব্বির কি অবস্থা আমাকে জানেন। আচ্ছা মা। আর আন্টি, রাব্বিকে আমার পরিচয় বলবেন না। আচ্ছা। কথাটা বলে কলটা রাখতে বাড়িতে উত্তেজিতভাবে ঢোকে রাব্বির বাবা। রাব্বির বাবাকে দেখে রাব্বির মা উঠে দাঁড়ায়। তখন রাব্বির বাবা বলে, আমার ছেলে কই? রুমে এসে দেখো। রাব্বির মার কথা শুনতে রাব্বির বাবা দৌড়াতে দৌড়াতে রাব্বির রুমে প্রবেশ করে। দেখে রাব্বি গালে হাত দিয়ে ঘুমাচ্ছে। উনি সাথে সাথে গিয়ে রাব্বির গা ছুঁয়ে দেখে রাব্বির প্রচুর জ্বর। রাব্বির গাল থেকে হাত সরিয়ে দেখে 5 আঙুলের ছাপ। তা দেখে রাব্বির বাবা রাগান্বিত কণ্ঠে বলে, তার সাহস এত বেশি যে আমার পোলার গায়ে এমন করে হাত দেয়। আমি আমার পোলাকে আজ পর্যন্ত ফুলের টোকাও দেইনি। আমি সেই পুরা কলেজ ধ্বংস করে দিব। রাব্বির বাবার রাগ দেখে রাব্বির মা বলে, দেখো, আমি জানি কে মেরেছে, সেটা আমি তোমাকে রাতে বলবো। এখন ডাক্তার ডাকো। আচ্ছা। কথাটা বলে রাব্বির বাবা পকেট থেকে ফোন বের করে ডক্টরকে কল দেয়। কিছুক্ষণের মাঝে ডক্টর আসে। তখন রাব্বি ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। রাব্বি ওর রুমে ডক্টর ওর বাবা মাকে দেখে বলে, কি হয়েছে আব্বু? ডক্টর আঙ্কেল কেন? তুমি অসুস্থ তাই উনি আসছে। আমার আবার কি হলো? কথাটা বলে উঠে বসতে যাবে তখনই আবার শুয়ে পড়ে। নিজেকে কেমন দুর্বল দুর্বল মনে হচ্ছে। তখন আর কিছু না বলে চুপচাপ ডক্টরকে তাকে দেখতে দেয়। রাব্বিকে দেখার পর উনি বলেন, এই আপনার ছেলের সামান্য জ্বর, আমি ওষুধ লিখে দিতেছি, আপনি এগুলো নিয়ে আসবেন এবং এখানে যেভাবে লেখা আছে সেভাবে খাওয়াবেন। আচ্ছা ভাই। তারপর রাব্বির বাবা ডক্টরকে নিয়ে বাইরে চলে যায়। তখন রাব্বির মা ওর পাশে বসে আর ওর মাথায় হাত বুলাতে বুলাতে বলে, তোকে থাপ্পড় কে মেরেছে বাবা? আরে আমাদের কলেজে একজন পেতনি ম্যাম আছে, উনি মেরেছে। শালের ঘরের শালের সাথে মনে হয় আমার আগের জন্মের শত্রুতা ছিল। এভাবে বলে না বাবা, উনি তোর ম্যাম। ম্যাম না ছাই, যতটা ফালতু একটা মাইয়া, আমার এক পায়ে খালি মারতে। আচ্ছা তুই রেস্ট কর, আমি যাই তোর আব্বুর জন্য আর তোর জন্য খাবার রেডি করি। আচ্ছা। রাব্বির মা চলে যেতে রাব্বি শুয়ে শুয়ে ফোন টিপে। তখন ইকরামের মেসেজ আসে। হ্যালো ম্যাম। বল। ম্যাম কি বলছে? হালার পুত, তুই এই হালির কথা আমার আর নেক্সট টাইম বলবি না। কেন? আমারে মেরে আমার জ্বর উঠে ফেলেছে শালি। বলিস কি? বেটা মাত্র ডক্টর দেখে গেছে। আচ্ছা ভাই। মেসেজটা করে ইকরাম অফলাইন হয়ে যায় আর রাব্বি আবার ফোন টিপতে মনোযোগ দেয়। রাব্বি কিছুক্ষণ ফোন টিপার পর হঠাৎ ওর রুমে ইকরাম আর সজীব ঢোকে। রে কেমন আছো? মামা, তোর গালে 5 আঙ্গুলের দাগ কেন? একদম মজা নিবি না বলে দিলাম। আমরা কই মজা নিচ্ছি? শালা, আমি সুস্থ হবার পর সর্বপ্রথম তোদের দেখে নেব। কি দেখবি? এখন দেখে নে। শালার করে শালা। তোরা থাম। আমি কি করেছি? যা করার তোর বন্ধু করতেছে। আচ্ছা বাদ দে, ম্যাম তোকে থাপ্পড় কেন মারে? আরে তখন যে মেয়ে একটা আমাকে প্রপোজ করেছে, আমারে জিজ্ঞেস করে আমি মজা করে হ্যাঁ বলছি, তাই। বাবুরে, তুই প্রেম করলে ওনার কি উনি এমন রিয়াক্ট করে তোর? আমি কেমনে জানি? তুই গিয়ে জিজ্ঞেস কর। আচ্ছা বাদ দে, মেডিসিন নিস? না, আব্বু আনতে গেছে। আচ্ছা। 3 জন মিলে আড্ডা দিতে থাকে। কিছুক্ষণ পর সজীব রাব্বিকে এটা সেটা বলে রাগিয়ে দেয় আর রাব্বির আগে ফুঁসতে থাকে। এই ইকরাম, তুই সজীবকে মানা কর, না হলে কিন্তু আমি ওর কি অবস্থা করব আমি নিজেও জানি না।
কি করবি আমার হ্যাঁ শালা? মেয়ের হাতে মার খেয়ে অসুস্থ হয়ে যাস, তুই আবার আমার কি করবি? সজীব, এটা কিন্তু ঠিক হচ্ছে না বলে দিলাম। কি ঠিক হচ্ছে না? বুঝছি, এখানে থাকলে ঝামেলা হবে। এই সবজি চল। চল, এসব হিজড়ার রুমে থাকবো না। সজীব ইকরাম সজীবকে কিছু বলতে না দিয়ে টেনে রুমের বাইরে নিয়ে আসে। ওই শালা, তুই কখন ভালো? আরে এটাই তো রাব্বির সাথে মজা নেবার সুযোগ, মজা নিতে দে। ও কিন্তু অসুস্থ হলে তোর অবস্থা খারাপ করে ফেলবে। আমার আচ্ছা ভাই চল। ইকরাম এবং সজীব বাসার বাইরে চলে আসে। রাব্বির বাসা থেকে বের হয়ে দুজন হাঁটতে থাকে। এমন সময় সজীবের ফোনে একটা কল আসে। হ্যালো ভাবি, কেমন আছেন? ভালো। ইকরাম কই? আমার সাথে বেজাল হয়েছে নাকি আপনাদের মধ্যে? সামান্য। ওকে, ফোনটা দাও। সজীব ফোনটা ইকরামের দিকে ধরে। ইকরাম এতক্ষণে বুঝে গেছে কে কল দিয়েছে। ইকরাম বলে, আমি কথা বলবো না। ইকরামের কথাটা শুনে ফোনের ওপাশ থেকে মারিয়া রাগী কণ্ঠে বলে, শালি হারামি কুত্তা হনুমান বিলাই, তোর সাহস কত বড়? হ্যাঁ, তুই আমাদের ব্লক করিস, আবার এখন বলিস কথা বলবি না। তুই যদি এখন কথা না বলিস বা ব্লক না খুলিস, কালকে দেখবি আমি বিয়ে করে তোর সামনে যাব। ইকরাম কানে হাত দিয়ে মারিয়া সব কথা শোনে। মারিয়ার বলা শেষ হলে, পারলে করগে গিয়ে, কে তোকে ধরে রাখছি। ওকে ফাইন। মারিয়া কল কেটে দেয়। সজীব পকেটে ফোনটা ঢোকাতে ঢোকাতে বলে, বুঝি না আমি, তোরা এত ভেজাল কেমনে করিস? আরে শালা, আমি করি নাকি? ওই তো করে। এখন যেও এটা বলল, এটা যদি করে ফেলে? আরে করবে না, রাতে ফোন দিয়ে সব মিটমাট করে ফেলেছে। তা করলে ভালো। তারপর দুজন হাঁটতে হাঁটতে ওদের আড্ডাখানায় চলে আসে। আড্ডাখানাতে এসে দুজন মিলে আড্ডা দিতে থাকে। রাব্বি বিছানাতে শুয়ে শুয়ে ফোন টিপতে থাকে। হঠাৎ একটা আইডি থেকে ওর মেসেজ আসে। ও আইডির প্রোফাইল পিকটা দেখে অবাক হয়, কারণ প্রোফাইল পিকটা হচ্ছে ওর ছোটবেলার ভালোবাসার মানুষ এবং তার তোলা একটা পিক। আইডিতে নাম মায়া। হ্যালো রাব্বি। হ্যালো, আপনি কে? প্রোফাইল পিকটা দেখে আর নাম দেখে চিনতেছো না? না মানে চিনতেছি না, কে আপনি? মায়া, তোর বউ। আমার বিশ্বাস হয় না। আর এই পিকটা কই পাইছেন? আমার পিক আমার কাছে থাকবে না, এই বলে কি? আপনার পিক মানে? মানে হচ্ছে আমি তোমার ফিরোজ আঙ্কেলের মেয়ে ইসরাত জাহান মায়া। আমার বিশ্বাস হয় না। বিশ্বাস করানোর জন্য আমি কি করতে পারি মিস্টার? আপনি আমার সাথে দেখা করুন। কখন? কালকে। না কালকে না, আগামী মাসে। ওকে। মায়া এবং রাব্বি কিছুক্ষণ মেসেজ করার পর দুজনই অফলাইন হয়ে যায়। রাব্বির মনে খুশির বন্যা বয়ে যাচ্ছে। তার ছোটবেলার ভালোবাসার সাথে তার আবার আগামী মাসে দেখা হবে। রাব্বি শুয়ে থাকতে থাকতে বোরিং হচ্ছে, তাই ও ফোনটা হাতে নিয়ে ইকরামকে মেসেজ করে। হ্যালো ইকরাম, কই আছিস তুই? আড্ডাখানাতে। সজীব কি তোর সাথে নাকি? না, মাত্রই উঠে গেছে। ও আচ্ছা, তো আমাদের বাসায় আস, আড্ডা দিমো। তুই না অসুস্থ, আড্ডা দিবি কেমনে? আরে বেটা, একলা ভোর হচ্ছে, আসলে আস। আচ্ছা 5 মিনিট বস, আমি আসতেছি। রাব্বি ফোনটা রাখতেই ওর রুমে ওর মা আসে। মা। এই নে, খাবার খেয়ে নে, ওষুধ খেতে হবে। মাগরিবের আজান দিতেছে, তুমি রেখে যাও, আমি খাবো, খেয়ে তোমাদের ডাক দিব। আচ্ছা বাবা। মা দাঁড়াও। বাপ বল। ফিরোজ আঙ্কেল আছে যে? তো কি হয়েছে? ওনার মেয়ে মানে মায়া আজকে আমাকে মেসেজ দিয়েছে। বলিস কি বাবা? মা আগামী মাসে দেখা করতে বলছে। না না, ওর সাথে দেখা করিস না। কিন্তু কেন মা? উনারা হচ্ছে বেঈমান, উনি আমাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে। তুই আবার তার মেয়ের সাথে দেখা কেন করবি? দেখো মা, উনি করেছে, ওনার মেয়ে করে নাই। আর ওনার মেয়েকে আমি ভালোবাসি, সেটা তুমিও জানো। এখন তুই যা ভালো মনে করিস, তুই যা করবি কর, আমি কোনো কিছু বলবো না। রাব্বির মা রাব্বির রুম থেকে বের হয়ে যায়। উনি সোজা নিজের রুমে এসে ফোনটা নিয়ে ইসরাতের ফোনে কল দেয়। জি আন্টি। তুমি কি রাব্বিকে সব বলে দিছো? না আন্টি, কিন্তু ওকে আমি এমনি মেসেজ দিছি। ও আচ্ছা, যা করার করো। আমার ছেলেটা সেই ছোট থেকেই তোমার অপেক্ষায় বসে আছে। জি আন্টি, অবশ্যই। তবে আমার কলেজের অনুষ্ঠানটা যাক, তারপরে। আচ্ছা, তো কি করো?
কিছু না, মা মামি আসছিল, ওনাদের সাথেই আড্ডা দিতেছি। ও আচ্ছা, আড্ডা দাও। জি আন্টি। রাব্বির মা ফোনটা কাটতেই ওনার রুমে ওনার স্বামী মানে রাব্বির বাবা রুমে ঢোকে আর বলে, কার সাথে কথা বলতেছিলা? ইসরাতের সাথে। ইশরাতটা আবার কে? তোমার বৌমা। আমার বৌমা মানে? আরে ফিরোজ সাহেবের মেয়ে। কি তুমি ওই বেঈমানটার মেয়ের সাথে কথা বলছো? রাগী কণ্ঠে কথাটা বলে। তখন রাব্বির মা ওনার হাত ধরে বিছানায় বসিয়ে বলে, উনি তোমার বন্ধু না? তুমি তোমার বন্ধুকে এইভাবে বলতেছো? না, ও আমার বন্ধু না, ও একটা মির্জাফর। শোনো, একটা কথা বলি। বলো। উনি মারা গেছে আমাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করার 2 মাস পর। কি? উনি চাইতো না ওনার জন্য আমরা টেনশন বা কষ্ট না পাই, তাই উনি ওনার ভাগের অংশটুকু নিয়ে আমাদের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলে। তার কিছু দিনের মাঝে ওনার ফ্যামিলির সাথেও। তবে ওনার মৃত্যুর পর সবাই জানতে পারে যে উনি বাধ্য হয়ে এমন করেছে। কিন্তু কি জন্য বাধ্য হয়েছে? ওনার ক্যান্সার ছিল। কি? ওর এত বড় সত্যটা আমার থেকে লুকিয়েছে? শুধু তোমার সাথেই না, উনি ওনার সম্পূর্ণ পরিবারকে জানায়নি। তার কারণ তাকে বাঁচার চেষ্টায় যদি সবাই সব কিছু হারিয়ে ফেলে। রাব্বির মার সম্পূর্ণ কথা শোনার পর প্রিয় বন্ধুর জন্য কান্নায় ভেঙে পড়ে রাব্বির বাবা। তখন রাব্বির মা জড়িয়ে ধরে বলে, কান্না করিও না, ওনার আত্মা কষ্ট পাবে। আমি ওর মৃত্যুতে কান্না করতেছি না, আমি কান্না করতেছি আমি ওর প্রিয় বন্ধু হতে পারলাম না। আরে কান্না বন্ধ করো। আচ্ছা, ইশরাত মামুনি কই? ইশরাত বর্তমানে রাব্বির কলেজের টিচার। সত্যি? তবে সেটা রাব্বি জানে না। আর আজকে রাব্বিকে ইশরাত মারছে। কিন্তু কেন? ওকে নাকি কোন মেয়ে প্রপোজ করে, আর ও নাকি তাকে অ্যাকসেপ্ট করে, তাই। তাহলে ভালোই করেছে। আচ্ছা থাকো, আমি রান্নাঘরে যাই, রাতের খাবার ব্যবস্থা করি। আচ্ছা যাও। রাব্বির মা রুম থেকে বের হয়ে রান্নাঘরে চলে আসে। রাব্বি রুমে শুয়ে একবার এই পাশ আরেকবার ওপাশ করতেছে। তখনই রুমে ইকরাম প্রবেশ করে। কিরে কি করিস? নাচতাছি। ওই আমি তো দেখতেছি তুই শুয়ে আছিস। যখন দেখতে পারছিস তো কোন কারণে জিজ্ঞেস করতেছি আমারে ক সে কথা? আরে এমনি। তো আস। ওরা কথা বলে। তখনই ইকরামের চোখ টেবিলের উপরে রাখা খাবারের দিকে যায়। সেটা দেখে ইকরাম বলে, কিরে খাবার খাসনি? না, ভুলে গিয়েছিলাম খাবার খেতে। ওইগুলো একটু এইদিকে নিয়ে আসতো মায়া। ইকরাম খাবারটুকু নিয়ে আসে। রাব্বি খাবার খেয়ে নেয়। রাব্বি খাবার খাওয়ার পর বলে, মামা একটু বাইরে গিয়ে আম্মুকে বল আমার ওষুধগুলো দিয়ে যেতে। আচ্ছা। ইকরাম বাইরে এসে রাব্বির মাকে বলে, আন্টি রাব্বির ওষুধগুলো দিয়ে যান তো। আচ্ছা তুই দাঁড়া, আমি নিয়ে আসছি। আচ্ছা। রাব্বির মা রান্নাঘর থেকে বের হয়ে রুমে গিয়ে রাব্বির ঔষধ নিয়ে আসে, ইকরামকে দেয়। ইকরাম ঔষধগুলো নিয়ে রাব্বির রুমে আসে। কি রে আসছোস? এই নে। দে। বেডির হাতে কিন্তু শক্তি আছে, এক থাপ্পড়ে তো জ্বর উঠিয়ে ফেলেছে। বেটা যখন থাপ্পড় মারে তখন আমার কানটা যা যা করছে। হাসিস না শালা। আচ্ছা তুই ওষুধ খেয়ে নে। রাব্বি ঔষধ খেয়ে নেয়। ঔষধ খাবার পরে ইকরাম বলে, আচ্ছা মামা থাক, আমি বাসায় যাই। আচ্ছা যা। ইকরাম চলে গেল আর রাব্বি আবার শুয়ে শুয়ে সময় কাটাতে লাগলো। তখনই আবার মায়ার আইডি থেকে মেসেজ আসে। কি করে আমার জামাই? মেসেজটা আসতেও চিন্তায় পড়ে যায় যে ইকরাম তখন যাবার পর মেসেজ আসছে, এখন আবার ব্যাপার কি। রাব্বি ইকরামকে ফোন দেয়। হ্যালো, কিরে আবার ফোন দিলি কেন? আমার রুমে আয়। ওকে। রাব্বি ফোন কাটার পর ইকরাম রুমে ঢোকে এবং তখন আবার মেসেজ আসে। কি হলো, কথা বলতেছো না যে? কি বলবো? কি করো? আচ্ছা আমার না বিশ্বাস হয় না এটা মেয়ে। দাঁড়াও আমি ফোন দিতাছি। দেন। তখন ইকরাম এসে রাব্বির পাশে বসে এবং বলে, কিরে আসতে বললি যে? এমনি। আচ্ছা যা ভাগ। বুঝলাম, রেখে আবার তাড়িয়ে দিতেছিস? যা, এখন আমার কাজ আছে। আচ্ছা আল্লাহ হাফেজ। ইকরাম চলে যায়। মায়া কল দেয়। হ্যালো। হ্যালো। মায়ার ভয়েসটা শুনতে রাব্বির হৃদয় স্পন্দন বেড়ে যায়। ও বুকে বাম হাত দেয়। তখন আবার উপাস থেকে মিষ্টি কণ্ঠে ভেসে আসে। হ্যালো রাব্বি। হ্যাঁ হ্যালো। কি করো?
বসে আছি। আপনি? আমিও। তো আমারে কেমনে চিনলেন? জামাই হয়তো স্ত্রীকে ভুলে গেছে, কিন্তু স্ত্রী কখনো ভুলে নাই, তাই চিনছি। কে জামাই কে স্ত্রী? আমি স্ত্রী, তুমি জামাই। আমাদের আবার কখন বিয়ে হলো? ছোটবেলায় না আমাদের বিয়ে হলো? কই, আমার তো মনে পড়তেছে না। তোমার মাকে জিজ্ঞেস করো গিয়ে আমি মিথ্যা কথা বললে। আচ্ছা, পরে জিজ্ঞেস করবো নে। তো আঙ্কেল আন্টি কেমন আছে? ওনারা নাই। ও সরি। ইটস ওকে। তো যদি আপনি আমার স্ত্রী হন তাহলে আমার কাছে চলে আসুন। তুমি আমার স্বামী, তুমি নিয়ে যাও। আমি কেমনে নিয়ে যাব? আপনি দেখতে কেমন হয়েছেন আমি বিন্দু পরিমাণও তো জানি না। থাক, সময় হলে আমি ঠিকই চলে আসব। ওকে। আচ্ছা, বাই। মায়া কথাটা বলে ফোন কেটে দেয়। ফোনটা কেটে দিয়ে রাব্বি খাটের সাথে হেলান দিয়ে ফোনটা রাখতে রাখতে বলেন, ভয়েসটা খুব চেনা চেনা লাগতেছে, যেন প্রতিদিন শুনি, কিন্তু কার ভয়েস সেটাই তো মনে পড়তেছে না। এইসব চিন্তা করতে থাকে। তখন ওর রুমে ওর বড় ভাই প্রবেশ করে। কিরে ভাই, কি খবর তোর? দেখতেছস না তুই কি অবস্থা? আমার লজ্জা লাগতেছে। কেন রে? তুই আমার ভাই হয়ে মেয়ের হাতে থাপ্পড় খেয়ে এই অবস্থা। চান্দু, মজা নিও না। তোমার জিএফকে আগে গিয়ে সামলাও, উনি তোমার উপর ক্ষেপে আছে। এই, তুই আবার ওরে কি বললি? ও যদি ঝামেলা করে ভাই, আমি তোর হাত খরচের টাকা বন্ধ করে দিব। করে দিস, সমস্যা নেই। তোর টাকা লাগবো, আর তুই যে এসে আমার সাথে মজা নিবি আমি জানতাম, তাই আমি সেই ব্যবস্থাই করে রাখছি। রাব্বি কথাটা বলতে রাব্বির বড় ভাইয়ের ফোনে কল আসে। ও ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে ওর জিএফ। রাব্বি বড় ভাই বলে, তোকে আমি দেখে নিব। এখন দেখে নে যা দেখার। থাক তুই। রাব্বির ভাই কল রিসিভ করে কথা বলতে বলতে রাব্বির রুম থেকে বের হয়ে যায়। তখন ওর রুমে ওর মা আসে। ও ওর মাকে দেখে বলে, মা, তোমার সাথে কথা ছিল। বল। আমার কি ছোটবেলায় ফিরোজ আঙ্কেলের মেয়ের সাথে বিয়ে হয়েছিল? কিন্তু হয়তো আমার মনে থাকতো। আমার তো সব মনে আছে, তাহলে এই কথাটা আমি কেমনে ভুলি? তখন তোর বয়স 1 ছিল আর ওর বয়স 3। তখন তোর বাবা আর ওর বাবা বন্ধুকে খাঁটি করতে এই কাজ করে। কি, এত ছোটবেলায়? তো কি হয়েছে? তুই তো এখন ওকে ভালোবাসিস। কিছু হয় নাই, এমনি। ওর সাথে কি তোর কথা হয় নাকি রেগুলার? আরে তোমাকে বলছি না, আজকে মাত্র কথা হয়েছে। একটু আগে কল দিয়েছিল, বলেছে আমরা নাকি স্বামী স্ত্রী, তাই তোমাকে জিজ্ঞেস করতেছি। আচ্ছা থাক, এশারের আজান দিতেছে, আমি তোর জন্য খাবার নিয়ে আসি। আচ্ছা। রাব্বির মা চলে যায়। রাব্বির কেমন জানি অশান্তি লাগে, তাই ও উঠে আস্তে আস্তে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। রাব্বি ফ্রেশ হবার পর ওর অনেকটা শান্তি লাগে, সাথে ওর যে একটা শরীর দুর্বল ছিল এতক্ষণ সেটাও চলে যায়। রাব্বি হেঁটে নিচে আসে। তখন ওর বাবা সোফায় বসে বসে ফোনে খবর দেখতেছিল। ওকে দেখে বলে, কিরে, গোসল করলি নাকি? বাবা, গোসল করার ফলে শরীরে দুর্বলতা কেটে গেছে এবং অনেকটা ভালো লাগতেছে। আরে রাব্বি, এই শরীর নিয়ে নিচে আসছিস কেন? আরে মা, বেশি শুয়ে থাকলে আবার অসুস্থ হয়ে যাব, তাই। তো বস তোর বাবার সাথে গিয়ে, আমি খাবার রেডি করে ডাক দিব। কিরে, তুই নিচে কি করিস এই অসুস্থ শরীর নিয়ে? আরে ভাই, রাগ করতেছিস কে? বেশি শুয়ে থাকলে অসুস্থ হয়ে যাব, তাই। যা উপরে যা। আরে বাপ থাক, ও ঠিকই বলছে। তোমরা যা ভালো মনে করো, আমি নেই। কথাটা বলে রাব্বির ভাই ফোনে কথা বলতে বলতে নিজের রুমে চলে যায়। রাব্বির মা কিছুক্ষণ পর ডাক দেয়, রাব্বি, তোর ভাইয়াকে ডেকে নিয়ে আয়। আচ্ছা। রাব্বি ওর ভাইয়ার রুমে ঢুকে দেখে ফোনটা পড়ে আছে। ওর ভাইয়া নাই রুমে। ও সারা রুম দেখে বোঝে যে ওর ভাইয়া ওয়াশরুমে। রাব্বির ওর ভাইয়ের ফোনের লক জানে, তাই লকটা খোলে। ওর ভাই জিএফের আইডিতে মেসেজ দেয়, এই যে মিস পেতনি, আপনার সাথে আমার আর ভালো লাগতেছে না। আমাদের সম্পর্ক ইতি এখানেই। শালার ভাবতে অবাক লাগে, একটা পেতনির লগে এতদিন প্রেম করছি। মেসেজটা সেন্ড করে আইডিটা ব্লক করে দেয়। ফোনটা আবার আগের জায়গাতে রাখতে রাব্বির ভাই বের হয়। তখন ওকে ওর ভাই দেখে ভ্রু কুঁচকে বলে, কিরে, তুই আমার রুমে কি করিস? আচ্ছা যা, আমি আসতেছি। কি আর করব? রাব্বি চলে যায়। রাব্বি খাবারের টেবিলে এসে বসে। তখনই রাব্বির ভাই চিৎকার দিয়ে খাবারের টেবিলে আসে, শালা কুত্তা, তুই আমার গফকে কি বলছিস? আমি আবার কি বললাম? তুই ওরে কেন ব্লক করছিস এবং ওরে পেতনি বলছিস?
রাব্বির ভাই রাব্বির কান ধরে কথাটা বলে। রাব্বি বলে, ব্যথা পাচ্ছি, ছাড়। আমি কি তোর ফোনের লক জানি নাকি? তুই খুব ভালো করে আমার ফোনের লক জানিস। নাটক বন্ধ কর, আর তোর ফোন থেকে ওকে কল দিয়ে সরি বল। ও আমার ওর সব কিছু থেকে ব্লক করে দিচ্ছে। আরে আমি কেন বলবো? আমি তোর লক জানি না। কি রে, কি করছিস? ওর কান ধরছিস কেন? ছাড়। রাব্বির বাবার কথায় রাব্বির ভাই রাব্বির কান ছেড়ে দেয়। জানো ও কি করছে? কি করলো আবার? ও রাফিসাকে ব্লক করে দিয়ে আমার ফোন থেকে দিছে। আরও বলে ও নাকি পেতনি। ও রাগ করে আমার সব কিছু থেকে ব্লক করে দিছে। রাব্বির ভাইয়ের কথা শুনে সেখানে থাকা সবাই হাসিতে ফুটে ওঠে। তখন রাব্বির বাবা বলে, এ রাব্বি, তুই কবে ভালো হবি সেটা বলতো। আমি আর কত ভালো হবো বলো? আমি তো এমনি প্রচুর ভালো, তাই না? কত ভালো আমি তো জানি। আচ্ছা বাপ, এসব বন্ধ কর, এখন খানা খাইতে বস। তোমরা খাও, আমি রাফিসাদের বাসায় যাইতে হবে। এত রাতে কে আর সকালে যাস? এত রাত কই, মাত্র 9টা বাজে। আর এখন না গেলে পরে আরও হার্ড হয়ে যাবে। আরে যাইলে জলদি যা, তোকে আমি দেখে নিব। আরে যা যা। রাব্বির ভাই রেগে মেগে বাইকের চাবি নিয়ে বের হয়ে পড়ে। রাব্বি, ওর বাবা মা 3 জন মিলে খাবার খেতে থাকে। বাপ, আমি চাইছিলাম যে তুই ভার্সিটিতে ভর্তি হয়েছিস, তাই তুই আমাদের মিরপুরের অফিসের বস। আমি গ্রামের অফিসে চলে যাই, ওইটা অনেক ডাউন হয়ে যাচ্ছে। আমি অফিসে যে বসমো, আমার ভার্সিটি এবং আমি তো অফিসে কাজ পাই না। সমস্যা নাই, তোর ভাই শিখিয়ে দেবে। আর তোর ভাই তো আমাদের এখানের অফিসে থাকবে, আর ভার্সিটিতে এক্সাম টাইমে গিয়ে এক্সাম দিবি। আচ্ছা তাহলে ঠিক আছে। তাহলে কালকে ভার্সিটি যাস এবং পরশুদিন থেকে জয়েন করিস। আচ্ছা। তাহলে তো আমরা গ্রামে চলে যাব। 2 ভাই তো আছে, 2টা দেখার জন্য আমরা গ্রামে গিয়ে গ্রামেরটা দেখব। কথা বলতে বলতে খাবার খাওয়া শেষ করে রাব্বি নিজের রুমে এসে খাবার খেয়ে নেয়। আর এইদিকে রাব্বি চলে যাবার পর রাব্বির মা বলে, ওকে যে মিরপুরের অফিস সামলাতে বললা, ওইটা তো আমাদের মেইন অফিস, ও কি সামলাতে পারবে? আরে তোমার বড় পোলা তো আছে, আর রাব্বির ব্যবসাটা বুঝিনি। এটা রাব্বির ব্যবসা মানে? বড় পোলার জন্য কি? ওর জন্য আমাদের গ্রামের ব্যবসাটা ও নিজেই দিছে। ও আমারে বলছে এই কথা রাব্বিকে বলতে। আমি আমার 2 পোলারে নিয়েই গর্ব করি। অন্যদের মতো একজন আরেকজনকে হিংসা করে না। আচ্ছা, তুমি রুমে গিয়ে জলদি আসো। আজ কি? আসলে বুঝবা। যা দুষ্টু, তুমি না বুড়া হইছো? সেটা রুমে আসলে বুঝবা। রাব্বির বাবা রুমে চলে যায়। রাব্বির মা মুচকি হাসতে হাসতে কাজ করে। এই যে মিস্টাররা আর মিসেসরা, আপনারা হাসতেছেন কে? হাসিয়েন না, আপনাদের হাসি সুন্দর নাই। আচ্ছা যাই হোক, গল্পে ফিরি। অনেক তো নায়িকার বাসায় থাকলেন, চলুন নায়িকার কাছে যাই। ইসরাত নিজের রুমে শুয়ে শুয়ে ফোন টিপতেছে। তখনই ওর রুমে ওর মামি ঢোকে। ওর মামিকে দেখে শোয়া থেকে উঠে বসে। আরে সমস্যা নাই তো, যার জন্য আসলি তার সাথে কি দেখা হলো? তার সাথে তো প্রতিদিন দেখা হয়, তবে সে আমার আসল পরিচয় জানে না। বলিস কি? কেন জানে না? কারণ আমি বলি নাই, সেই জন্য। আচ্ছা যা করবি কর, না হলে কিন্তু পাখি উড়াল দিবে। আরে না মামি, সে আমাকে ছোটবেলা থেকেই পছন্দ করে, আর সে জানে আমাদের ছোটবেলায় যে বিয়ে হয়েছে। তাহলে তো ভালো। তো আর কতদিন ঘুরবি? বেশি দিন না, এই আগামী মাসে ভার্সিটিতে একটা অনুষ্ঠান আছে, সেখানে গিয়ে আসল সত্য কথাটা বলে দেব। বলে দিস, মানুষের মন বলে কথা, কখন পরিবর্তন হবে বলতেও পারবি না। হয়তো দেখবি সে অন্য কারো প্রেমে পড়ে যাবে। আরে না, তুমি এসব নিয়ে চিন্তা করিও না। আচ্ছা মা, ঘুমা। মাথায় হাত বুলিয়ে দিয়ে কথাটা বলে উনি রুম থেকে চলে আসে। তখন ইসরাত মনে মনে বলে, মামি তো কথাটা ঠিকই বলেছে, মানুষের মন বলে কথা, কখন যে পরিবর্তন হবে বলতেও তো পারবো না। এইসব কথা চিন্তা করতে করতে ফোনটা হাতে নিয়ে ওর বেস্টিকে কল দেয়। কিরে, কেমন আছিস? ভালো, তুই? আলহামদুলিল্লাহ। তো দুলা ভাইয়ের কি খবর? ওর আবার খবর? এই আজকে কল দিলাম মাত্র। তাহলে দুলা ভাইয়ের সাথে কথা বলা শুরু করতেছিস? তবে ওর মনে একটু সন্দেহ যে আমি কি অন্য কেউ, নাকি তার সেই ছোটবেলার বউ। তুই দেখা কর।
আরে এখন না, আরো কিছুদিন ঘোরাই তারপরে। দড়ি বেশি টানলে ছিঁড়ে যায়, এই কথা মাথায় রাখিস। হুম। আচ্ছা দোস্ত রাখ, তোর দুলাভাই কল দিচ্ছে। আচ্ছা। ঐশী কল রেখে দিতে ইশরাত ফোনটা রেখে বাতি বন্ধ করে দিয়ে কোলবালিশকে জড়িয়ে ধরে শুয়ে শুয়ে বলে, আচ্ছা যাই হোক, বেশি দিন আর ঘোরাবো না। এইসব বলতে বলতে ঘুমিয়ে পড়ে। চলুন নায়কের বাসায় যাই। রাব্বিও ঘুমিয়ে পড়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখে মায়ের আইডি থেকে 100+ নিউ মেসেজ। এটা দেখে আইডিতে ঢুকতেই বাঁশ, কোনো মেসেজ নাই, জাস্ট 100+ নিউ মেসেজ লেখা। শালির ঘরে শালি সকাল সকাল কি একটা কাজ করলো। ও এটা বলে সময়ের দিকে তাকিয়ে দেখে 7টা বাজে। রাব্বি উঠে ফ্রেশ হয়ে নেয়। ফ্রেশ হবার পর পর ভার্সিটির জন্য রেডি হয়ে ইকরামকে কল দেয়। কল দিতে ইকরামের ফোন বন্ধ বলে। তখন সজীবকে কল দেয়। হ্যালো দোস্ত। কই আসোস? আমি তো মার্কেটে আসছি। কেন? ভার্সিটিতে যাবি না? মার্কেট থেকে সোজা ভার্সিটিতে চলে যাব। আচ্ছা যাই হোক, ইকরামের ফোন বন্ধ কেন? বলতে তো পারি না, তুই ভার্সিটিতে আয়, কথা তখন হবে। ওকে। ফোনটা পকেটে ঢুকিয়ে নিচে এসে ওর মাকে বলে, আম্মা খাবার দাও। বস দিতাছি। ভাইয়া আসে? তুই নাস্তা করে ভার্সিটিতে যা। আচ্ছা। রাব্বি নাস্তা করে বাবা মার থেকে বিদায় নিয়ে সোজা ভার্সিটিতে চলে আসে। ভার্সিটিতে এসে দেখে সজীব বসে বসে ফোন টিপতেছে। কি রে হালা, আরে খালাই কই? ও তো আসে নাই, আর ওর ফোন বন্ধ। মামা আমার কেমন জানি একটা খটকা লাগতেছে। তখনই সজীবের চোখ পড়ে মারিয়ার দিকে, যে কিনা হাসি মুখে অন্য একটা ছেলে বাইকের পিছনে বসে ভার্সিটিতে ঢুকলো এবং বাইক থেকে নেমে ছেলেটাকে হাঁক করলো এবং ছেলেটা চলে গেল। তখনই রাব্বি সজীব একজন আরেকজনের দিকে তাকায়। মামা এটা কি হলো? মারিয়া আজ পর্যন্ত ইকরামকে হাত ধরতে দেয়নি, আজও অন্য একটা ছেলেকে হাঁক করলো। বিষয়টা কেমন জানি গোলমাল মনে হচ্ছে। চল ওর কাছে যাই। চল। তারপর দুজন মিলে মারিয়ার সামনে এসে দাঁড়ায়। তখন মারিয়া ভ্রুকুচকে বলে, কিরে তোরা, তোদের আরেকটা কই? ছেলেটা কে ছিল? আরে ও তো আমার হাজবেন্ড। কাল রাতে আমাদের বিয়ে হয়ে যায় হঠাৎ। তোদের বিয়ের পিক কি ইকরামকে দিছিস? দিছি। ওনা বলল যে বিয়ে করে ফেলতে পারলে, তাই দেখালাম যে আমি কিছু পারি নাকি। ও নো, রাব্বি জলদি চল। দুজন মিলে ভার্সিটি থেকে বের হয়ে একটা সিএনজি নিয়ে ইকরামদের বাসার সামনে চলে আসে। তখন দেখে ওর মা বোন বসে বসে কান্না করতেছে। তখন রাব্বি বলে, কি হয়েছে আন্টি, কান্না করতেছেন কে? বাবা, ইকরাম কাল রাতে ঢুকছে যে এখনো বের হচ্ছে না। আমার তো ভয় করতেছে। আবার ওর রুম থেকে রক্তও বের হয়েছে। কি? আমাদের তো একবার হলেও কল দিতে পারতেন। আমার ফোনে তোমার নাম্বার নাই। আচ্ছা যাই হোক, সজীব চল, ইকরামের রুমের দরজা ভাঙতে হবে। কথাটা বলে দুজনেই ইকরামের রুমের সামনে এসে দরজা ভেঙে ফেলে। দরজা ভেঙে ওরা যা দেখে তা দেখে রাব্বি মাটিতে বসে পড়ে এবং ওর মা আরও কান্নাতে ভেঙে পড়ে। ওরা দেখে ইকরাম ফ্লোরে পড়ে আছে, হাতে শিরা কাটা। তখন সজীব তাড়াতাড়ি করে গিয়ে ইকরামের হাত বেঁধে দেয়। রাব্বিকে বলে, দোস্ত একটু নিজেকে স্বাভাবিক করে ইকরামকে ধর, ওর এখনো শ্বাস চলতেছে। কি সত্যি? কথাটা বলে রাব্বি এবং সজীব দুজনই ধরে ইকরামকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে দৌড় দেয়। ওদের পিছন পিছন ইকরামের মা বোন। রাব্বি এবং সজীব একটা সিএনজি ঠিক করে সিএনজিতে উঠে ইকরামের মাকে বলে, আন্টি আপনি পিছনের গাড়িতে আসুন, আমরা ওকে ধরে বসি। আচ্ছা বাবা, আমার ছেলেটা। চিন্তা করিয়েন না। তারপর ইকরামকে রাব্বি এবং সজীব ঢাকা মেডিকেলে নিয়ে আসে। রাব্বিকে দেখে সেখানে ডক্টর বলে, মিস্টার রাব্বি আহমেদ আপনি? আমি আমার বন্ধু, এই দেখুন ওকে। ডক্টর ইকরামকে নিয়ে ভিতরে যায়। রাব্বি সজীব অস্থির হয়ে পড়ে। তখন সেখানে কান্না করতে করতে ইকরামের বোন এবং মা আসে। আন্টি কান্না করিয়েন না প্লিজ। আমি তো বাবা কিছু বুঝতেছি না, ও এমন কেন করো? আমরা জানি কি জন্য করেছে, আমি তাকে ছাড়বো না। কথাটা রাগী কণ্ঠে বলে, রাব্বি শান্ত হ। তুই থাক, আন্টি এবং রিয়াকে দেখ, আমি আসতেছি। রাব্বি শান্ত হ। তুই থাক। কথাটা বলে রাব্বি হাসপাতালের বাইরে আসতে ওর ফোন বেজে ওঠে। ও স্ক্রিনে তাকিয়ে দেখে ওর বাবার কল। হ্যালো রাব্বি। বলো। ইকরামের কি হয়েছে? আমি রাতে এসে বলবো।
আচ্ছা। রাব্বি কল কেটে দিয়ে আবার আরেকটা সিএনজি ধরে ভার্সিটিতে চলে আসে। এসে সোজা মারিয়ার ক্লাসরুমে যায়। সবাই রাব্বিকে রাগান্বিত দেখে অবাক হয়। তখন তাদের ক্লাস বাংলা স্যার নিতেছিল। রাব্বি কিছু লাগবে? আর তুমি এভাবে রেগে আছো কে? আমার লাগবে, ওয়েট। রাব্বি মারিয়ার সামনে এসে ওকে দাঁড় করিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় মারে। রাব্বির থাপ্পড় খেয়ে মারিয়া পড়ে যায়। তখন স্যার আবার বলে, এটা কি ধরনের বেয়াদবি রাব্বি? আমার ক্লাসে এসে আমার ছাত্রীর উপর হাত তুলছ? চুপ, একদম চুপ। বেশি কথা বলে খবর আছে। স্যারের দিকে তাকিয়ে চিৎকার করে বলল। রাব্বির চিৎকার শুনে পুরো ক্লাস থ হয়ে যায়। কিরে শালি, আমার বন্ধুর সাথে রিলেশন করে আবার অন্য একজনকে বিয়ে করে তার পিক আমার বন্ধুকে দিস? আমার বন্ধুর বিন্দু পরিমাণ কিছু হলে তোকে আর তোর জামাইকে আমি খেয়ে ফেলবো। কথাটা মারিয়ার দিকে তাকিয়ে বলল রাব্বি। তখন মারিয়া বলে, ইকরামে কি হয়েছে? আর কি হবে শালা বোকাচন্দ্র, তোর জন্য হাতের শিরা কেটে আত্মহত্যা করার ক্ষুদ্র চেষ্টা করেছে। বেশি না, ক্ষুদ্র। কি নাটক করিস না, আমি তোকে সতর্ক করতেছি। ইকরামের কিছু হলে আমি তোকে খুন করে ফেলবো। কথাটা বলে রাব্বি রুম থেকে বের হয়ে যায় আর মারিয়া কান্নায় ভেঙে পড়ে। তখন ওর ফ্রেন্ড ওর পাশে বসে ওকে বলে, কান্না করিস না, যা হবার হয়ে গেছে, আল্লাহ আল্লাহ কর। আমার এমন কোনো উদ্দেশ্য ছিল না দোস্ত। আরে আমি জানি তো। রাব্বি ক্লাসরুম থেকে বের হয়ে গেছে। সিগারেট ধরিয়ে রাগের মাথায় টানতেছে। ওর রাগে পুরো শরীর কাঁপতেছে। তখন রাব্বির গালে ঠাস ঠাস থাপ্পড় পড়ে। রাব্বির সামনে তাকিয়ে দেখে ইসরাত। রাব্বি আবার উল্টো থাপ্পড় দিয়ে বলে, তোর সমস্যা কি? তুই ভার্সিটিতে জয়েন করার পর থেকে আমার জীবনকে তেজপাতা বানিয়ে দিচ্ছিস। সমস্যা কি তোর? কালকে হুদা মারছিস, কিছু বলি নাই, এখন আবার কেন মারলি? কথাটা বলে ইসরাতকে কোনো কিছু বলার চান্স না দিয়ে হেঁটে চলে যায় রাব্বি। রাব্বি চলে যেতে ইসরাত মাথা নিচু করে অফিসে আসে। অফিসে এসে ইসরাত প্রিন্সিপাল স্যারকে বলে, স্যার আজকে দিনের জন্য ছুটি লাগবে, শরীরটা ক্লান্ত লাগতেছে। তারপর ইসরাত অফিস থেকে সোজা বাসায় চলে আসে। আর রাব্বি আবার হাসপাতালে আসে। ওর পেছন পেছন মারিয়াও হাসপাতালে ঢোকে। মারিয়াকে দেখে সজীব বলে, তুই আসছিস কে? বিশ্বাস কর, আমার শুধু ওকে রাগানোর উদ্দেশ্য ছিল, এমন কিছু করবে আমার ভাবনাতেও ছিল না। তুই এখানে কেন? যা বের হ। তখন ইকরামের মা এসে বলে, এ কে বাবা? এর কারণে আজ আমাদের বন্ধুর এই অবস্থা। কথাটা শুনতে ইকরামের মা বলে, আমার ছেলেটা তোমার কি ক্ষতি করেছে যে এমন করলা? আন্টি বিশ্বাস করুন, আমার এমন কোনো উদ্দেশ্য ছিল না। আমি মনে করছি ও জেলাস ফিল করবে। ওকে জেলাস ফিল করানোর জন্য তুই সোজা বিয়ে করে ফেলবি? আমি বিয়ে করিনি, ও আমার মামাতো ভাই। আমি ইকরামকে ছাড়া আর কাউকে ভাবতে পারি না, বিশ্বাস কর। মারিয়া কান্না করতে করতে রাব্বির পায়ে পড়ে কথাগুলো বলে। আচ্ছা উঠ, গিয়ে ওইখানে বস। চেয়ারের দিকে ইশারা করে বলে। তখনই ডক্টর এসে বলে, মিস্টার রাব্বি, ওনার 3 ব্যাগ রক্ত লাগবে। আমাদের হাসপাতালে 2 ব্যাগ ছিল, আমরা দিছি, আর 1 ব্যাগ লাগবে। আমি দিব আমার ইকরামকে রক্ত। আপনার রক্তের গ্রুপ কি? ইকরাম আর আমার রক্তের গ্রুপ সেম। তাহলে নার্সের সাথে যান। আচ্ছা। তারপর মারিয়া নার্সের সাথে যায়। তখন রাব্বি বলে, আন্টি, আপনি আর রিয়া তো কিছু খান নাই মনে হয়। না, কিছু খাবো না, আমার ছেলে সুস্থ হওয়া পর্যন্ত। আর না খাইলে তো আপনি অসুস্থ হয়ে যাবেন। হলে হব, কিন্তু আমি খাবো না। পাগলামি করিয়েন না। রিয়া এইদিকে আসো। আচ্ছা, তুই ওনাদের নিয়ে যা, আমি আছি। আচ্ছা। তারপর সজীব ইকরামের মা বোনকে নিয়ে যায়। তখনই রাব্বির ফোনে কল আসে। স্ক্রিনে তাকিয়ে দেখে মায়া লেখাটা। রাব্বি রিসিভ করে। হ্যালো। হ্যালো। রাব্বির মায়ের ভয়েস শুনে কেমন জানি ওর বুকটা ধক করে ওঠে। তখনই রাব্বি বলে, কি হলো, কান্না করছিলা কেন? না, কেন করব, কণ্ঠ এমনি ভারী হয়ে আসছে। কি হলো, কান্না করছিলা নাকি? আরে না না, কান্না করব কেন? আচ্ছা, তো কি করো? বসে আছি। তুমি? হাসপাতালে। কেন, কি হয়েছে? তারপর রাব্বি মায়াকে সব বলে। সব শুনে মায়া বলে, সরি। কেন? এমনি। রাব্বি এবং মায়া কিছুক্ষণ কথা বলার পর রাব্বি কল কেটে দেয়। তখনই সজীব এবং ইকরামের মা বোন আসে। কিরে, আন্টিরা খাবার খেলেন? আন্টি, কিছু লাগলে বলবেন প্লিজ। সেই সময় সেখানে নার্স আসে আর বলে, যে রক্ত দিচ্ছে কেউ একজন গিয়ে বসুন, উনি কান্না করতেছে। আচ্ছা তুমি যাও, আমি যাচ্ছি।
আচ্ছা চল। মা মেয়ে দুজনই মারিয়ার কেবিনে আসে। শালা ইকরাম কতটা বেকুব বলতো, শালা এমন একটা আকাম করে বসে আছে। বলার কিছু নাই, বেকুব তো বেকুবের মতোই কাজ করবে। আচ্ছা বাদ দে, আল্লাহ আল্লাহ কর। তো তুই বল, তুই কলেজে গিয়ে কি করছস? সজীবের কথার উত্তরে রাব্বি সব বলে। সব শুনে সজীব মাথায় হাত দিয়ে বলে, এ আল্লাহ, বলিস কি তুই? তুই ম্যামের গায়ে হাত তুলছিস? কি করবো ক বেটা, ম্যাম আসার পর থেকে যে একটা করতেছে। আরে বেটা, উনি তোর ম্যাম, উনি হাজারবার তোকে শাসন করার অধিকার রাখে, আর তুই কলেজে সিগারেট ধরাইতে গেছস ক্যাপ। আরে বাদ দে তো, তুই ম্যামের হয়ে ওকালতি করিস না তো। উকালতি কেন করব? যা সত্যি তাই বলছি। আর তুই ম্যামের কাছে ক্ষমা চাইবি? দেখা যাক। দেখা যাক মানে? তুই ক্ষমা চাইবি, এটাই ফাইনাল। আচ্ছা যা চাই। তারপর সজীব চুপচাপ বসে থাকে। আচ্ছা চলুন একটু নায়িকাদের বাসা থেকে ঘুরে আসি। ইসরাত নিজের বিছানাতে বসে আছে আর তার মুখে বরফ ডলতেছে তার মামি। মজা নিস না, আমি মজা করার মুডে নেই। তা তো করবো, তবে তার আগে তো প্রতিশোধ নিতে হবে। কিন্তু কেমনে নিতাম? কেন? চললে কি হবে? ও দেখবি আমার থেকে দূরে সরে যাবে। ওর বান্ধবীর কথাগুলো ভেবে ও রাজি হয়ে যায়। ইসরাত ওর বান্ধবীর সাথে কিছুক্ষণ কথা বলে কলটা কেটে দিয়ে বসে বসে ভাবতে থাকে, আমি কি ওর কথায় রাজি হয়ে সঠিক করছি না ভুল? আচ্ছা যাই হোক, এক পাশেই তো ব্যাপার, দেখা যাক কি হয়। এসব নিজে নিজে বলে আবার রাব্বির কথা চিন্তা করাতে মগ্ন হয়ে যায়। এদিকে রাব্বি সজীব হাসপাতালে বসে থাকে। কিছুক্ষণ পর ডক্টর এসে বলে, মিস্টার রাব্বি, চিন্তা কোনো কারণ নাই, উনি ঠিক আছে। তবে আর একটু দেরিতে আনলে হয়তো আমরা কিছু করতে পারতাম না। আচ্ছা যা চাইবো। মিস্টার রাব্বি, আমি বাঁচাই নাই, বাঁচিয়েছে তো আল্লাহ, আমি তো উসলাম মাত্র। আচ্ছা যাই হোক, আমার বন্ধুর জ্ঞান ফিরবে কখন? মাগরিবের পর বা তার আগে ফিরবে, আমরা ঠিক বলতে পারতেছি না। নার্স আছে, ওনার জ্ঞান ফিরলে আপনাদের বলবে। আচ্ছা ডক্টর। ডক্টর চলে যায়। রাব্বি সজীবের দিকে তাকিয়ে বলে, মামা তুই থাক, আমি বাসা থেকে ফ্রেশ হয়ে আসি। আচ্ছা যা, জলদি আসিস, আমি বাসায় যাব। আচ্ছা, আর আন্টি এবং ইকরামের বোন আর মারিয়াকে খাবার খাইয়ে নিয়ে যাস। ওকে, তুই যা। রাব্বি সজীবের থেকে বিদায় নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে যায়। বের হতে ওর ফোনে কল আসে। ও ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে ওর বড় ভাই। ভাইয়া বলো। কই আছিস? হাসপাতালে। কেন, কি হয়েছে? বাসায় এসে বলবো। আমি বাসায়, তুই আয়। আচ্ছা বস, আমি আসতেছি। ও ওর ভাইয়ের সাথে কথা বলার পর একটা গাড়ি নিয়ে সোজা নিজেদের বাসার সামনে চলে আসে। রাব্বি বাসায় ঢুকতে দেখে ইসরাত বসে আছে। ইসরাতকে দেখে ও একটু ভয় পায় যে সকালের কথাটা ওর মার কাছে বলে দিয়েছে নাকি এই বিষয়ে। রাব্বির ভাই সোফাতে বসে বসে ইসরাতের সাথে কথা বলছিল। রাব্বিকে দেখে বলে, কিরে ওইখানে দাঁড়িয়ে আছিস কেন? এখানে আয়। ভাইয়া। তারপর রাব্বি ওর ভাই এবং ইসরাতের সামনে যায় আর বলে, আসসালামু আলাইকুম ম্যাম। তো কই থেকে আসতেছো? হাসপাতালে গিয়েছিলাম। কেন? আরে আর বলিস না, ইকরাম সুইসাইড করেছে। কেন, কি হয়েছে আবার? কথাটা রান্নাঘর থেকে বের হতে হতে বলল রাব্বির মা। রাব্বি ওর মার দিকে তাকিয়ে বলল, আরে আমাদের ভার্সিটির মারিয়া নামের একটা মেয়ে আছে, ওর সাথে রিলেশন করে, ওদের নাকি ঝগড়া হয়েছে। মারিয়া ইকরামকে রাগানোর জন্য ওর খালাতো ভাইয়ের সাথে কাপল পিক তুলে ইকরামকে দেয়, আর ওই হালা সত্যি সত্যি মনে করে সুইসাইড করে সকালে আমরা ঠিক সময় গিয়ে ওকে হাসপাতালে নিয়ে নিই। সবাই রাব্বির কথা মনোযোগ দিয়ে শোনে। রাব্বির কথা শোনার পর রাব্বির মা বলে, কি বলিস? ইকরাম শুধু একটা মেয়ের জন্য নিজের জীবন দিবার কথা চিন্তা করতেছে? ছি ছি। তুই আবার কোন মেয়ের জন্য এমন করিস না। আমি আবার কার জন্য এমন করব বল? আমার জীবনে তো একজন মেয়ে, আর সে কে তো তোরা সবাই জানোস, তাই না? আর আমরা আশাবাদী যে সে মেয়ে এমন করবে না। রাব্বিদের কথা শুনে ইসরাত একটু লজ্জায় মাথা নিচু করে নেয়। রাব্বির ভাই এবং মা খেয়াল করে সেটা, কিন্তু রাব্বির চোখে পড়ে না। তখন রাব্বি বলে, আচ্ছা ম্যাম, হঠাৎ আমাদের বাসায় কি করেন? না, এখান দিয়ে যাচ্ছিলাম তো, তোমার ভাইয়ের সাথে দেখা, উনি নিয়ে আসছে তোমাদের বাসায়। আপনি আর ভাইয়া কি একজন আরেকজনকে চেনেন? একবার পরিচয় হয়েছে আমাদের। ও আচ্ছা, তোরা আড্ডা দে, আমি ফ্রেশ হয়ে আসি। কথাটা বলে রাব্বি নিজের রুমে চলে আসে। তখনই রাব্বি মনে মনে বলে, কি ব্যাপার ম্যাম, হঠাৎ আমার বাসায় কি করে? আর ওনার সাথে তো ভাইয়ার পরিচয় নাই কোনো, কিন্তু ও এখানেই আছে।
কথাটা বলে ও একটু উকি দিয়ে বসার রুমে কি হচ্ছে তা দেখার চেষ্টা করছে। আচ্ছা, তুমি যে রাব্বিকে মিথ্যা বললা যে তোমাকে আমি নিয়ে আসছি, তুমি তো নিজেই আসছো। আরে এই কথা না বললে তো রাব্বি বুঝে যেত। ও যার জন্য এত বছর অপেক্ষা করতেছে সে এই ইশরাত। আর ও যদি একবার এটা বুঝে যেত, ওর পড়ালেখা আর কোনো কিছু হতো, তার উপর আগামীকাল থেকে অফিস করবে, তখন কি ওর সেখানে মন বসতো? ও এটা। আচ্ছা মা, তুমি না বলছিলা 2 মাস পরে দেখা করবা? কি করব বলুন, আমি আর পারতাছিলাম না, তাই চলে আসছি। একদম ঠিক করছো। এসব এতক্ষণ ধরে রাব্বি কান পেতে শুনতেছিল। রাব্বি সব শুনে বিছানায় এসে বসে বলে, কি ব্যাপার, ম্যাম হঠাৎ আমাদের বাসায় কি করে? আর ওনার সাথে তো ভাইয়ার পরিচয় নাই কোনো। এসব ভাবতেছে তখনই ওর ফোনে কল আসে। রাব্বি ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে সজীব। হ্যালো, কল দিছিস কে? কোনো সমস্যা? কই আছিস? আসতাছিস? না, মাত্র বাসায় আসলাম। মামা জলদি কর, আমার শরীরটা কেমন কেমন করতেছে, আমাকে ফ্রেশ হতে হবে। আচ্ছা বস, আমি আসতেছি। কল কেটে দিয়ে রাব্বি ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে বের হয় এবং রেডি হয়ে রুমের বাইরে আসে। যখনই বাসা থেকে বের হতে যাবে তখনই রাব্বির মা বলে, কিরে বাবা, খাবার খাবি না? না মা, আমি বাইরে খাবো, হাসপাতালে সবাই বসে আছে। যাই গিয়ে দেখি কি অবস্থা সেখানে। আচ্ছা সাবধানে যাস বাবা। হুম। তারপর রাব্বি ওর মায়ের থেকে বিদায় নিয়ে সোজা হাসপাতালে চলে আসে। তখনই আসরের আজান দেয়। সজীব রাব্বিকে দেখে বলে, এতক্ষণ লাগে আসতে? রাগ করিস না মামা, একটা কাহিনী হয়েছে সেজন্য। কি কাহিনী? তুই আগে বাসা থেকে ফ্রেশ হয়ে আস, বলতেছি। আচ্ছা থাক। সজীব চলে যায় আর রাব্বি সেখানে চেয়ারে বসে থাকে। তখনই গ্রামের বোন আসে। আমি কাকে খুঁজতেছ? ও তো ফ্রেশ হতে বাসায় গেছে, কিছু লাগবে? আচ্ছা বলো। তারপর রাব্বি ইকরামের বোনের সাথে তাদের কেবিনে ঢুকে দেখে ইকরামের মা মারিয়ার পাশে বসে আছে আর মারিয়া একটা বেডে শুয়ে আছে। আন্টি, কিছু লাগবে? না বাবা, কিছু লাগবে না, তোমরা বাহিরে বসে আছো তাই ডাক দিলাম। ও আচ্ছা। বসো, চেয়ারে বসো। জি। রাব্বি একটা চেয়ার টেনে বসে। তখন ইকরামের মা কান্না মিশ্রিত কণ্ঠে বলে, বাবা, আমি তোমাদের এই ঋণ কখনো শোধ করতে পারবো না বাবা। আরে আন্টি, এটা আমরা আমাদের বন্ধুত্বের জন্য করছি। তারপরেও বাবা, এই দিনে এমন বন্ধুত্ব পাওয়া মুশকিল। না না, এমন অনেক বন্ধুত্ব আছে আমাদের থেকেও বেশি খাঁটি। তোমার সাথে কথাই পারা অসম্ভব। আরে না আন্টি, আমি যুক্তিসহ কথা বলছি। আরে ধুরো, কথা বলতে বলতে ভুলে গেছি তো। খাইছো বাবা? সমস্যা নেই আন্টি, সজীব আসুক, দুইজন মিলে খাবো। আচ্ছা। তখনই রাব্বির চোখ মারিয়ার দিকে পড়ে। ও নীরবে কান্না করতেছে। এটা দেখে রাব্বি বলে, শোন মারিয়া, তুই জানিস যে ইকরাম কেমন? ও রাগের মাথায় এসব বলেছে। ও তোকে প্রচুর ভালোবাসে। রাগের মাথায় এসব বলেছে বলে ওকে রাগানোর জন্য তোর তো এসব করা উচিত হয়নি। আজ আল্লাহ মাফ করুক, যদি কিছু হয়ে যেত। রাব্বির কথার উত্তরে মারিয়া কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আমি বুঝে উঠি নাই, আমি ও রাগের মাথায় এসব করে বসি, আমাকে মাফ করে দিস। আমার কাছে মাপ চেয়ে লাভ নেই, ইকরামের মার কাছে মাপ চা। আর যদি ইকরামের কাছে কোনো ক্ষতি হতো হয়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতি ওনার হতো। আচ্ছা থাক বাবা, যা হবার হয়েছে। আমি ওর বাবা মাকে আসতে বলছি। ইকরাম সুস্থ হলে দুজন বিয়ে দেব। আলহামদুলিল্লাহ, তাহলে বিয়ে খেতে পারবো। উফ, তারপর সজীবের। ইকরামের বোনের কথা শুনে রাব্বি একটু ভ্রু কুঁচকায়। তখন ইকরামের বোন আমতা আমতা করে বলে, আন্টি, আপনি ইকরামের কেবিন থেকে ঘুরে আসুন। আচ্ছা বাবা, তাহলে তোমরা বসো, আমি আসি। ইকরামের মা যেতে রাব্বি বলে, কি রে বুড়ি পাকনি, তোর সাথে আর সজীবের সাথে কিসের চক্কর চলতেছে? আমি সব জানি। তোর ভাই সুস্থ হোক, তোকে বিয়ে দিব তোর ভাইয়ের পরে। ততদিন আমার বন্ধুটা কেমনে থাকবে? রাব্বির কথা শুনে ইকরামের বোন একটু লজ্জা পায়। তখন মারিয়া বলে, বাবুরে, আমার ননদও প্রেম করে? আমি এটা শিওর ছিলাম না, তবে আজকে শিওর হয়েছে। ও আচ্ছা, রাব্বি আমাকে এই ওষুধটা একটু এনে দে না। কেন, মাথা ব্যথা করতেছে নাকি তোর? আচ্ছা, আমি ডক্টরকে জিজ্ঞেস করে আসতেছি। ডক্টরকে আবার কি জিজ্ঞেস করবি? না, ওই ওষুধ তো যখন তখন খাওয়া যায় না। রাব্বি মারিয়া ইকরামের বোন কথা বলতে থাকে। আচ্ছা ওরা বলুক, আমরা এখন নায়িকার কাছে যাই। ইসরাত এখনও রাব্বিদের বাসায়।
আচ্ছা, রাব্বি যদি হঠাৎ অন্য কোনো মেয়ের সাথে রিলেশনে যায় তখন তুমি কি করবা? জানি না তখন কি করব। আমার ছেলে এমন করবে না। ও আজকে কত কত বছর অপেক্ষা করতেছে, আর ওর সাথে তো ফোনে কথা হয়। আচ্ছা দাঁড়াও, ফোনে যে কথা হয় ও তোমার ভয়েস চেনে না। রাব্বির ভাইয়ের কথা শুনে ইসরা তো ভাবনায় চলে যায় যে ও কখনো ভয়েস নিয়ে সন্দেহ হয় নাই। আরে ফোনের ভয়েস আর রিয়েল ভয়েস পার্থক্য আছে। আর যদি পার্থক্য না থাকতো তাহলে অবশ্যই রাব্বি আমাকে জিজ্ঞেস করতো। আচ্ছা মা, বাদ দাও, আসো আমরা সিরিয়াল দেখি। তারপর ইসরাত রাব্বির ভাই মা থেকে বিদায় নিয়ে চলে আসে সোজা নিজেদের বাসায় আসতে ওর মামা জিজ্ঞেস করে, না আন্টি, আমি সিরিয়াল দেখি না। আমি এখন যাই, কিছুক্ষণ পরে মাগরিবের আজান দিবে, আমি বাসায় যাই। আচ্ছা মা, যাও, রাতে আবার যেতে সমস্যা হবে। আর হ্যাঁ, আসবা কিন্তু। জি অবশ্যই। কোথায় গেছিলাম মামনি? মামা, রাব্বির বাসায়। ও আচ্ছা, ওর সাথে কথা হয়েছে? না মামা, ও এখনো এসব জানে না। ওকে বর্তমানে এসব না বলা ঠিক। সামনে ওর পরীক্ষা, তারপর বলিও। মামা। আচ্ছা যা, ফ্রেশ হয়ে নে, আমি খাবার দিচ্ছি। আমি খাবার খাইছি, চিন্তা করতে হবে না। আচ্ছা যা, আরাম কর। হ্যাঁ। ইসরাত চলে যায় নিজের রুমে। তখনই ওর মামি ওর মামার পাশে বসে বলে, অবশেষে আমাদের মেয়েটার একটা ঠিকানা হলো, আমরা এখন শান্তিতে মরতে পারবো। আমি তো মনে করেছিলাম রাব্বির পরিবার ওকে মানবে না, কিন্তু ওকে তো খুব সহজে মেনে নিছে। আমাদের মেয়ে খুব ভাগ্যবান। আমি কালকে বুবুর জন্য আর ভাইয়ার জন্য মাদ্রাসায় কোরআন খতম দিব। এটা করো প্রতি মাসে, তো করে এই মাসে। এত লেট করতেছো যে? আরে অফিসের কাজ বেশি, আর এখন প্রায় সময় গ্রামের অফিসে যাওয়া লাগে, তাই। আচ্ছা ঠিক আছে, যা করার জলদি করো। কথাটা বলে মামি টিভি দেখতে থাকে। আর এতক্ষণ ধরে ইসরাত ওর মামা মামির কথাগুলো শুনতেছিল আর বলে, আমি সত্যি খুব ভাগ্যবান এমন মামা মামি পাওয়ার জন্য। অন্যদের মামি 2 দিনের বেশি সেখানে থাকলে যে কি এক অবস্থা করে, আর আমার বেলায় পুরো ভিন্ন রকম। মামা মামি পেয়েছি, আলহামদুলিল্লাহ। ইসরাত সত্যি খুব ভাগ্যবান ওর মামা মামির মতো মামা মামি পাওয়ার জন্য। ইসরাত ওয়াশরুমে চলে যায়, ফ্রেশ হয়ে নেয়। ওকে চলুন এখন নায়কের কাছে যাই। রাব্বি মারিয়ার কেবিনে বসে বসে ফোন টিপতেছিল। তখনই সজীব প্রবেশ করে আর রাব্বিকে বলে, কি রে হালা, খাবার খাইছিলি? না, তুই? না খাই নাই, চল খাবার খাই। চল। রাব্বি ফোনটা পকেটে ঢুকিয়ে হাসপাতালের বাইরের রেস্তোরাঁয় আসে খাবার খেতে। টেবিলে বসে খাবার অর্ডার দেয়। তখন সজীব বলে, মামা তখন নাকি কি কাহিনী হয়েছে তোর সাথে? বেটা, শুনলে তুইও অবাক হব। তো বল, আমি শুনি। ইশাত ম্যাম আছে। কি হয়েছে? উনি আজ আমার বাসায় গিয়েছিল। বলিস কি, বিচার দিবার জন্য? আরে সম্পূর্ণ কথা শোন। বল। উনি বাসায় আসে, আমি ওনাকে জিজ্ঞেস করার পরে উনি বলেন যে আমার ভাই নাকি ওনাকে চেনে, তাই নিয়ে আসে। আর আমি নিজের রুমে ঢুকে কেমন জানি ঘাবলা মনে হয়, তা আমি কান পেতে শুনি ওনাদের কথাগুলো। সব শুনে আমি তো অবাক। আবার কেন? আর বলিস না, আমি যার জন্য এত এত বছর অপেক্ষা করতেছি, আর সে দূরে কেউ না, আমাদের ইশরাত ম্যাম। বলিস কি দোস্ত? তুই বলছিস উনি তো সামান্য বড়, কিন্তু উনি তো বর্তমানে তো টিচার। আরে তাতে কি হয়েছে? লোক সমাজ কি বলবে? এই লোক সমাজকে আমি গণনা করি না। আচ্ছা বাদ দে, খাবার আসছে, খাবার খা। খা। খাবারের পরে তোর সাথে আরেকটা কথা আছে। কি কথা বলিস তখন? রাব্বি সজীব দুজন মিলে খাবার খেতে থাকে। খাবার খাওয়ার পর বিল দিয়ে রেস্তোরাঁ থেকে বের হয়ে যায়। এখন বল কি বলবি? রাব্বি হাত মুছতে মুছতে কথাটা বলে সজীবকে। সজীব রাব্বির কথা শুনে আমতা আমতা করে বলে, কই কোনো সম্পর্কই নাই, ও আমার ছোট বোনের মতো। আমি জানি, তুই কথাটা মুখে বললেও অন্তরে বলিস না। তুই কি জানিস? তোর আর ইকরামের বোনের সম্পর্কের কথা। যখন জেনে গেছিস আর লুকিয়ে লাভ নাই। আমি একদম শুরু থেকে ইকরামের বোনকে ভালোবাসি, তবে বন্ধুত্ব ভাঙার ভয়ে কখনো বলি নাই। এখন যে প্রেম করিস, বন্ধুত্ব ভাঙবে না?
ও নাকি আমাকে ভালোবাসে। ওকে অনেকবার বারণ করছি কিন্তু শোনে না। আর আমিও তো অনেক ভালোবাসি, তাই না? সেজন্য আমি আর বেশি বারণ করতে পারি নাই। আচ্ছা, ইকরাম সুস্থ হোক, আমি ওর সাথে এই বিষয়ে কথা বলবো। ঠিক আছে। দুজন হাসপাতালে আসে। তখন একজন নার্স এসে রাব্বিকে বলে, মিস্টার রাব্বি, আপনার বন্ধুর জ্ঞান ফিরেছে। সত্যি। দুজন দৌড়ে গিয়ে ইকরামের কেবিনে প্রবেশ করে। ঢুকে দেখে ইকরামের মা কান্না করতেছে আর ইকরাম সান্ত্বনা দিতেছে। আরে কান্না করে কি হবে, আর আমার তো কিছু হয় নাই। বাবুরে, জ্ঞানী মানুষ সান্ত্বনা দিতেছে। ভাই, আপনি যখন এত জ্ঞান, তো কি জন্য সুইসাইড করলেন বলুন তো? আরে প্রিয় মানুষ অন্য কারোর হয়ে যাওয়া মেনে নিতে পারি নাই। আচ্ছা, তোমার পাগলি বোনটা কই? তোর বইয়ের সাথে। আমার বইয়ের সাথে মানে? সজীব, ওদের গিয়ে নিয়ে আস। রাব্বির কথা শুনে সজীব মাথা নেড়ে কেবিন থেকে বের হয়ে পড়ে এবং কিছুক্ষণ পর সজীব ইকরামের বোন এবং মারিয়াকে ধরে কেবিনে ঢোকে। ইকরাম মারিয়াকে দেখে চোখের কোণে পানি ভেসে ওঠে আর অভিমানী কণ্ঠে বলে, উনি এখানে কেন? বাবা, অভিমান করিস না, ও রাগের মাথায় এমন করেছে। না, আমি রাগ করব না। উনি রাগের মাথায় বিয়ে করে ফেলবে। ওর বিয়ে ফেক। ও তোর কথা শুনে তোকে রাগানোর জন্য ফেক বিয়ে সাজিয়ে তোকে পিক দেয়। তুই যেন একটু বেশি রাগ করিস। ওরে বাবা, আজকে রাগানোর জন্য এমন করছে, আজ যদি আমি মরে যেতাম। আর সজীব, তুই মারিয়াকে ইকরামের পাশে শুয়ে দে। রাব্বির কথা মতেই সজীব মারিয়াকে ইকরামের পাশে শুইয়ে দেয়। ইকরাম বলে, এর আবার কি হলো যে দুর্বল মনে হচ্ছে? তোকে রক্ত দিয়েছে। আমি ওনার রক্তর দাম দিয়ে দিব। আর সুদীপ, ওনাকে নিয়ে যা। ইকরামের কথা শুনে মারিয়া ইকরামকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তখন রাব্বি বলে, আচ্ছা, আমরা সবাই বাইরে চলে যাই। সবাই বাইরে চলো। সবাই বাইরে চলে আসে। বাইরে আসতে রাব্বির ফোনে কল আসে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে মায়া। জি ম্যাম, বলুন। কি করতেছো? এই তো হাসপাতালে আছি। তো আজকের থাপ্পড়ের ব্যথা গেছে? মানে কিসের থাপ্পড়ের ব্যথা? আরে সকালে যে থাপ্পড় মারলাম। তুমি আমায় আবার কখন থাপ্পড় মারলা? ইরশাদ ম্যাম, আপনি নিজেই খুব চালাক ভাবেন, তাই না? কি সব আবল তাবল বকতেছো তুমি? নাটক কম করিয়েন, আপনার সত্য ফাঁস হয়ে গেছে। উফ, অবশেষে ধরা পড়ে খেলাম। আর পরশুদিন রেডি থাকেন, আমরা বিয়ে করব। এত তাড়াতাড়ি না। সমস্যা নেই, আমি অন্য মেয়েকে বিয়ে করব পরশুদিন। যদি 3টার আগে এই জায়গাতে আসেন তো আমাকে পাবেন, নয়তো হারাবেন। ধন্যবাদ। কথাটা বলে কল কেটে দেয়। সজীব এসে বলে, কি রে, কে ছিল? ইশরাত। তুই ফোনের স্ক্রিনে দেখলাম, লাগলো মায়া। ওর নাম ইরশাদ জাহান মায়া। ও কি বলছিস? পরশুদিন রেডি থাকতে আমরা বিয়ে করব। ও শালা, তোর বড় ভাই এখনো বাকি আছে? আমি কি করব, ও যদি বিয়ে না করে? তোর যা ভালো মনে হয় তাই কর। তারপর দুজন মিলে একপাশে বসে কথা বলতে থাকে, গেম খেলে। কোনোভাবে সেদিন কেটে যায়। সকালে সকলে নাস্তা করে 10টার দিকে ইকরামকে বাসায় নিয়ে আসা হয়। ধন্যবাদ মামা, তোরা আমার পাশে ছিলে তাই। তুই কি আমাদের বন্ধু ভাবিস না? ভাবি তো অনেক। তো ধন্যবাদ কেন দিলি? আরে যা, আর ধন্যবাদ দিব? আচ্ছা থাক, আমরা যাই। আমার আবার বিকেলে অফিসে যেতে হবে। কিসের অফিসে? আরে আমাদের অফিসে এখন থেকে আমি বসবো। ও, অল দ্য বেস্ট মামা। ইকরামদের বাসার সবার থেকে বিদায় নিয়ে রাব্বি চলে আসে। নিজের বাসায় আসতে রাব্বি ওর মাকে বলে, মা, ও মা। বল, কি বলবি? তোমার বৌমার সাথে কথা হয়েছিল? আমার কোন বৌমার সাথে কথা হবে? আমার কোনো ছেলে তো বিয়ে করে নাই। আরে ইশাদের সাথে কথা হয় নাই? তোমরা কি মনে করছিলা তোমরা একলা চালাক, আমি বোকা? মানে ঈশাদ যে আমার ছোটবেলার ভালোবাসা সেটা আমি জানি। তোকে কে বলছে এসব? তা আর চালাকি করিও না, ধরা পড়ে গেছো। ওরে আমার চালাক বাপ, তুই এত কিছু কেমনে জানলি? কালকের সব কথা আমি শুনেছি। ওরে আমার আল্লাহ। আচ্ছা, সব যেহেতু জেনে গেছিস তো এখন তুই যা, ফ্রেশ হয়ে নে, যা। ফ্রেশ তো হবে, তবে আমি ওকে কালকে বিয়ে করে নিয়ে আসব। তোর বড় ভাই এখনো বিয়ে করে নাই। ওর জন্য কি আমি বসে থাকবো নাকি? আমি যেটা বলছি সেটা।
কথাটা বলে চলে যায়। রাব্বি নিজের রুমে এসে ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে নিচে আসে। রাব্বির মা ওকে দেখে বলে, এভাবে রেডি হলে যে? এখন অফিসে যাব, স্টাফদের সাথে পরিচয় হব, কাজ বুঝে নেব, কাল থেকে নিয়মিত অফিস করব। আচ্ছা ঠিক আছে, সকালে নাস্তা করছিস? না করি নাই, নাস্তা দাও। বস। রাব্বি নাস্তার টেবিলে বসে নাস্তা খেতে থাকে। রাব্বির মা ওকে নাস্তা দিয়ে বলে, বাবা তুই কি সত্যি সত্যি বিয়ে করবি? মা, তোমার ছেলে যা বলে তাই করে। তোর বড় ভাই? ওকে বলো রাতে বিয়ে করতে, না করলে আমার পরে করবে, সমস্যা নেই। তোর তো এখনো পড়ালেখা শেষ হয় নাই। আরে মা বাদ দাও, বিয়ের পর করলে কি সমস্যা হবে? আর আমি খাবার খাইছি তো দেখতেছো, কথা বলি না। রাব্বি চুপচাপ খাবার খেয়ে ওর মায়ের থেকে বিদায় নিয়ে সোজা ওদের মেইন অফিসে, যেখানে ও বসবে, ও সেখানে চলে আসে। ওকে দেখে ওর ভাই বলে, তুই অফিসে? আমি বেশি কথা বলবো না, আমাকে কাজ বুঝিয়ে দে, আর তুই আপাতত রেস্ট কর। বাপুরে আমার বড় ভাই আসে এখানে, বস। রাব্বির ভাই এমডির চেয়ার থেকে উঠে বলে। রাব্বি ওর ভাইকে আবার বসিয়ে দিয়ে বলে, তুই যতক্ষণ আসোস অফিসে আমি বসবো না, তুই বস আর আমাকে কাজ বুঝিয়ে দে। আচ্ছা। রাব্বির ভাই ওকে কাজ বোঝানো শুরু করে। কাজ বোঝাতে বোঝাতে জোহরের নামাজের সময় হয়ে যায়। তখন রাব্বি বলে, চল খাবার খেয়ে আসি। চল। তারপর দু ভাই মিলে খাবার খেতে চলে যায়। খাবার খেয়ে এসে অফিসের সকল স্টাফের সাথে রাব্বির ভাই পরিচয় করিয়ে দেয় আর বলে, কাল থেকে ও আমার জায়গাতে আসবে। আর হ্যাঁ, ও কিন্তু খুব বদমেজাজি, সো বি কেয়ারফুল। ব্যস্ততার মাঝে দিয়ে সে দিনটা রাব্বি পার করে। রাতে বাসায় এসে খাবার খেয়ে রাব্বি নিজের রুমে এসে ইসরাতের নাম্বারে টেক্সট করে, রেডি থাকিয়েন, না আসলে হারাবেন। মেসেজটা সেন্ড করে রাব্বি সজীবকে কল দেয়। হ্যালো, বল। কালকে 3টা বাজে এখানে আসিস। আর কেন? বিয়ে করব, সাক্ষী লাগবে, তুই সাক্ষী থাকবে। আচ্ছা। রাব্বি কল কেটে দিয়ে ফোনটা চার্জে লাগিয়ে শুয়ে পড়ে। আর এইদিকে ইসরাতের বাসায় ইসরাত ওর বান্ধবীকে সব বলে। সব শুনে ওর বান্ধবী বলে, আচ্ছা তুই আমার সাথে যাস কালকে, ওকে? কিছুক্ষণ কথা বলার পর ও কলটা কেটে দিয়ে ফোনটা রেখে শুয়ে পড়ে। সকালে রাব্বি ঘুম থেকে উঠে অফিসের জন্য রেডি হয়ে নিচে আসে। ওর মাকে বলে, নাস্তা দাও, অফিসে যেতে হবে। অফিসে যাবে নাকি? কালকে ভাইয়া থেকে সব বুঝে নিয়েছে। আচ্ছা, অল দ্য বেস্ট বাবা। রাব্বি নাস্তা করে নিজের অফিসে চলে আসে। দুপুর পর্যন্ত অফিস করে ও ম্যানেজারকে বলে অফিস থেকে বের হয়ে যায়। ও ওর স্থানে এসে দেখে ইসরাত এবং একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তাহলে আসেন ম্যাম। না এসে কি কোনো উপায় আছে? ইনি কে? আমার বান্ধবী। জি। তখন সজীব আসে। সজীবকে দেখে রাব্বি বলে, তো চল কাজী অফিসে। চলো তো ম্যাম। আজকের ক্লাসে আগামাথা কোনো কিছু বুঝি নাই, কি পড়াইতেছেন? এটা পড়ালেখার স্থান না, আমি বিয়ে করতে আসি, চলো মায়া। কথাটা বলে রাব্বি ইসরাতের হাত ধরে কাজী অফিসে চলে আসে এবং বিয়ে করে নেয়। বিয়ের সকল প্রকার কাজ শেষ করতে করতে সন্ধ্যা হয়ে যায়। রাব্বি ইসরাতকে নিয়ে বাসায় আসে। বাসায় এসে দেখে ইসরাতের মামা মামি ও রাব্বির মা বাবা, ওর ভাই এবং ওর ভাইয়ের জিএফ সাথে ইকরাম বসে কথা বলতেছে। কিরে হলা, আমারে না জানিয়ে বিয়ে করে ফেললে? আরে জানাইতাম, তুই অসুস্থ তো তাই। ও আচ্ছা, বস, সবাই আড্ডা দিই। রাব্বি ইসরাতের মামা মামির সাথে কথা বলে। মামা বলেন, শোনো বাপ, মেয়েটা আমার খুব কষ্টে মানুষ করা মেয়ে, কখনো কষ্ট দিস না বাপ আমার। আপনি কি পাগল হলেন? যার জন্য এত এত বছর আমি অপেক্ষা করতেছি তাকে কষ্ট দিব? জানি দিবা না, তারপরেও বললাম। রাব্বি ইসরাত সবার সাথে বসে কথা বলে। প্রায় রাতের খাবার খাওয়ার পরে ইকরামের বোন আর মারিয়া ওর রুমে আসে। রাব্বি ওদের দেখে বলে, তোরা আমার রুমে কি করিস? তোর বাসর ঘর সাজাইছি। গুড, ভালো করছিস। এখন যা, খাবার খেয়ে সবার সাথে আড্ডা দে, আমরা যাই। এত কষ্ট করলাম, টাকা দে। যা সর শালি। বাসর ঘরে কিন্তু ঢুকতে দিব না। দে, বল কত দিতাম? বেশি না, 10,000 দে। এই নে, তাও সর। বাপুরে, বাসর করার জন্য কত উতলা হয়ে আছে। রাব্বি ওর কথায় কান না দিয়ে ইসরাতকে নিয়ে বাসর ঘরে প্রবেশ করে। উফ, অবশেষে তোমাকে পেলাম। আমিও। তো চলো শুরু করি। কি শুরু করবা? ফুটবল টিম বানানোর মিশন। যা শয়তান, তুই যা, তুই আমার দেহ পাবি, মন পাবি না। মন লাগবে না, দেহ হলেই হবে।
কথাটা বলে লাইট অফ করে। আরে আব্বে হালাল ইচ্ছা, বাসর ঘরে সিক্রেট কথা শোনার জন্য কত অপেক্ষা করতেছে। যা দূরে যা লুচ্চা। ওহো, যাবার আগে শোনো, তুমি কি কারোর জন্য রাব্বির মতো ছোটবেলা থেকে অপেক্ষা করছো, বা তোমার জন্য কেউ করছে? যদি করে তাকে গল্পটা দাও। আর তোমার কাছে কি রাব্বি সজীবের মতো কোনো বন্ধু আছে যাদের কাছে তোমার বিপদের কথা বলা লাগে না, ওরে বুঝে যায়? যেমন ইকরামের কথা রাব্বি সজীব বুঝে গেল। আর সর্বশেষ কথা, কোনো নারীর জন্য বেকুবের মতো সুইসাইড করিও না। তোমারই ঘিরে তোমার বাপ মার অনেক স্বপ্ন। আর হ্যাঁ, ভালোবাসার মানুষকে কষ্ট দিও না। সে সহ্য করতে না পেরে হয়তো তোমার থেকে অনেক দূরে চলে যাবে, পরে তাকে আর পাবে না। তাই থাকতে মূল্য দাও, হারিয়ে গেলে আফসোস করবে শুধু। তো গল্প কেমন হলো তা বলে যাবে। আর রাব্বি প্লাস ইশরাতের জুটির গল্প নিয়ে আসবো কি আমরা আরও, নাকি অন্য কোনো জুটি? তোমরা কমেন্টে কিছু সুন্দর সুন্দর নাম বলে যাও, নেক্সটে সেই নামগুলো হবে গল্পে। আল্লাহ হাফিজ।